এবার আমরা বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা 2017-18 সালের বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাসে থাকছে 2017-18 সালের বাংলা প্রশ্ন, প্রশ্নের সমাধান এবং প্রশ্ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য। দেখো, শুরুতেই আমরা পাচ্ছি কোন বানানটি শুদ্ধ। একটা শব্দ দেওয়া আছে সমীচীন। সমীচীন বানানের কতগুলো ভাগ দেওয়া আছে, রস্বইকার এবং দীর্ঘইকারের ব্যবহার। আমাদের সঠিক উত্তর হবে সমীচীন, দন্ত স, ময় দীর্ঘী, চয় দীর্ঘী, দন্ত ন, সমীচীন। এবার কতগুলো শুদ্ধ বানান দেওয়া আছে যেগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে, কতগুলো বানান সতর্কতা। দেখো, সতীত্ব, সতীর্থ, কৃতিত্ব, দায়িত্ব, সখিত্ব, আশিস, আশীর্বাদ, ইতোমধ্যে, উচ্ছ্বাস, আগমনী, অপরাহ্ন, অহরাত্র, অনশোয়া, অধ্যয়ন, আদ্যন্ত, অধ্যবসায়, ঐকমত্য, প্রণয়িনী, নীরব, দুরবস্থা, দুর্বিষহ। পরবর্তী প্রশ্ন দেখো, কোন বানানটি শুদ্ধ। আমাদের প্রশ্নে আছে কোন বানানটি শুদ্ধ। অপশনে দেখো, সেদিন থেকে তিনি আর সেখানে যায় না। প্রথম অপশনে আমরা পেয়েছি সেদিন থেকে তিনি আর সেখানে যায় না। পরবর্তীতে দেখো, তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। আপনি সপরিবারে আমন্ত্রিত, তোমার পরশ্রী কাতরতায় আমি মুগ্ধ। সঠিক উত্তর কি হবে? আমি যতগুলো অপশন করেছি আমার কাছে মনে হয়েছে আমাদের খ নাম্বারটা সঠিক। তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। অনেকে বলে তার কথা শুনে আমি আশ্চর্য হলাম, আশ্চর্য বিশেষ্য। এখানে সঠিক হবে আশ্চর্যান্বিত। সঠিক উত্তর তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। এখানে দেখো কতগুলো বাক্য শুদ্ধি দেওয়া আছে যেগুলো আমাদের বারবার আসে। আমি অপমান হয়েছি, এটা ভুল। সঠিক উত্তর আমি অপমানিত হয়েছি। ঘটনা বর্ণনা হয়েছে, এটা ভুল। সঠিক উত্তর ঘটনা বর্ণিত হয়েছে। ইহার আবশ্যক নেই, এটি ভুল। সঠিক হবে ইহার আবশ্যকতা নেই। পরবর্তী প্রশ্ন দেখো, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। এর স্মরণীয় চরণটি কে লিখেছেন? এর স্মরণীয় চরণটি আমরা জানি সুভাষ মুখোপাধ্যায় লেখা। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, চরণটির রচয়িতা সুভাষ মুখোপাধ্যায়। এবার আমরা কতিপয় গান রচয়িতা এবং সুরকারের নাম জেনে নিব। দেখো, আমাদের গান এবং রচয়িতা। এক সাগর রক্তের বিনিময়ে আমরা যে গানটা শুনে থাকি, সে গানটির রচয়িতা গোবিন্দ হালদার। মোদের গরব মোদের আশা, গানের রচয়িতা অতুল প্রসাদ সেন। মাগো ভাবনা কেন, গানের রচয়িতা গৌরী প্রসন্ন মজুমদার। পরবর্তী প্রশ্ন দেখো, অহরহ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? অহরহ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো অহ বিসর্গ অহ, অহ বিসর্গ যোগ অহ। এবার আমরা কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ আমরা এখন জেনে নিব। শুরুতে দেখো, বাচ যোগ পতি, বাচ বিসর্গ পতি, সঠিক উত্তর বাচপতি। তারপরে দেখো, ভা বিসর্গ কর ভাস্কর, অহ বিসর্গ নিশা অহর্নিশ, অহ বিসর্গ অহ অহরহ। পরবর্তী প্রশ্ন দেখো, মারতণ্ড শব্দটির সমার্থক শব্দ কোনটি? মারতণ্ড শব্দের অর্থ আমরা জানি যে সূর্য। মারতণ্ড শব্দের অর্থ সূর্য। আমরা মারতণ্ড শব্দের কতগুলো সমার্থক শব্দ জেনে নিব। কতগুলো সমার্থক শব্দতে আমরা পাচ্ছি আদিত্য, অর্ক, সূর্য, ভাস্কর, ভানু, দিবাকর, বিভাকর, অংশুমান, সবিতা। পরবর্তী প্রশ্ন দেখো, যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে এর বাক্য সংকোচন কি হবে? যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে এর বাক্য সংকোচন কি হবে? সঠিক উত্তর অযত্ন সম্ভূত। সঠিক উত্তর অযত্ন সম্ভূত। কেননা আমরা জানি, এটা অনেকে বলে যে স্যার আমি কিভাবে বুঝবো যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে? আপনি তো বললেন অযত্ন সম্ভূত, আমি জানি না এটা আমার করণীয় কি আছে। তাদের ক্ষেত্রে আমি বলবো, ছোটবেলায় যখন আমরা 3-তে 4-এ 5-এ পড়েছি, তখন আমাদের এক কথায় প্রকাশ মুখস্থ করতে হতো। পরীক্ষায় 5টি আসতো, 5টায় 5 মার্ক। ছোটবেলা থেকে আমরা মুখস্থ করে এসেছি, এটা আসলে আমি বলবো যে মুখস্থ বিদ্যা। পরবর্তী প্রশ্ন দেখো, শিরে সংক্রান্তি বাগধারার অর্থ কি? শিরে সংক্রান্তি বাগধারার অর্থ হলো আসন্ন বিপদ। শিরে সংক্রান্তি বাগধারার অর্থ আসন্ন বিপদ। তার আগে দেখো আমরা যেটা করেছি যে
বিনা যত্নে উৎপন্ন হয়েছে এক কথায় প্রকাশ অযত্ন সম্ভূত। আমরা আরো কতগুলো এক কথায় প্রকাশ আমরা নিচে দেখে নিচ্ছি। যেমন যাকে সহজে জয় করা যায় না দুর্জয়, যা দমন করা যায় না অদম্য, যা কষ্টে অর্জন করা যায় কষ্টার্জিত, পরিশ্রমে অর্জিত পরিশ্রম লব্ধ, যা বল দেয় বলদ, জল ধারণ করে যে জলধি। পরবর্তী প্রশ্ন আমরা দেখেছি শিরে সংক্রান্তি বাগধারার অর্থ কি? বাগধারার অর্থ আসন্ন বিপদ। আরো কতগুলো বাগধারা দেখো আমাদের নিচে দেওয়া আছে। শটে শঠং বা সৎ ব্যক্তির সঙ্গে সততা, শনির দশা দুঃসময়, শনির দৃষ্টি ক্ষতিকারক দৃষ্টি, শরতের শিশির সুসময়ের বন্ধু, সকর বকার অশ্লীল কথা, শাকের করাত উভয় সংকট। পরবর্তী প্রশ্ন দেখো করিজেন্ডাম শব্দটির অর্থ কি? করিজেন্ডাম শব্দটির অর্থ, এটি হলো পরিভাষায় শব্দের অর্থ হলো শুদ্ধিপত্র। শব্দের অর্থ হলো শুদ্ধিপত্র। আরো কতগুলো গুরুত্বপূর্ণ পরিভাষা আমরা জেনে নিব। আমরা জানি যে পারিভাষিক শব্দ পরিভাষা হলো বিদেশি শব্দের বাংলা। বিদেশি শব্দ যেমন কোল্ড ওয়ার, কোল্ড ওয়ারের পরিভাষা বা বাংলা হলো স্নায়ুযুদ্ধ। ক্যাটালগ শব্দের অর্থ হলো সুবিন্যস্ত তালিকা। কনসেশন শব্দের অর্থ হলো সুবিধা। কপিরাইট শব্দের অর্থ হলো লেখসত্ব, যেগুলো আমরা ইন্টারমিডিয়েটে একাদশ দ্বাদশ শ্রেণীতে নির্মিত অংশে করেছি পরিভাষা বা পারিভাষিক শব্দ। পরবর্তী প্রশ্ন দেখো পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর পদ যোগ হতি। পদ যোগ হতি। কেন হলো ত বা দয়ের পরে যদি হ থাকে তাহলে উভয়ে মিলে দয় ধ হয়। ত বা দয়ের পরে যদি হ থাকে তাহলে উভয় মিলে দয় ধ হয়। যেমন উত যোগ হত উদ্ধত, উত যোগ ঋত উদ্ধৃত, উত যোগ হার উদ্ধার, পদ যোগ হতি পদ্ধতি, তদ যোগ হিত তদ্ধিত, উত যোগ হরণ উদ্ধরণ। পরবর্তী প্রশ্ন দেখো হজ যাত্রা কোন সমাসের উদাহরণ? হজ যাত্রা কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর চতুর্থী তৎপুরুষ। কেন চতুর্থী তৎপুরুষ হলো? তৎপুরুষ সমাস আমরা জানি যে সমাসে বিভক্তি লোপ পায় তাকে আমরা তৎপুরুষ সমাস বলি। আর আমরা তৎপুরুষ সমাসে কতগুলো ভাগ পাই, যেমন দ্বিতীয় তৎপুরুষ তৃতীয় তৎপুরুষ। আমরা যতগুলো বিভক্তি 7টি বিভক্তি 6টি পাচ্ছি, প্রথমা পাচ্ছি না। বাকি 6টি দ্বারা আমরা 6টি তৎপুরুষ সমাস পাই, যেমন দ্বিতীয় তৎপুরুষ তৃতীয় তৎপুরুষ চতুর্থী তৎপুরুষ পঞ্চমী তৎপুরুষ। এবার দ্বিতীয় তৎপুরুষ কিভাবে বুঝবো, তৃতীয় তৎপুরুষ কিভাবে বুঝবো? কারণ যে তৎপুরুষ যে বিভক্তি লোপ হবে সেই বিভক্তি সেই তৎপুরুষ সমাস হবে। হজ যাত্রা কোন সমাস? আমরা বলতেছি যে চতুর্থী তৎপুরুষ সমাস। কেননা হজ যাত্রা এই সমাসে চতুর্থী বিভক্তি লোপ পেয়েছে। হজ যাত্রা এই সমাসে চতুর্থী বিভক্তি লোপ পেয়েছে, এজন্য আমরা হজ যাত্রাকে বলতেছি চতুর্থী তৎপুরুষ সমাস। কেন? হজ যাত্রার ব্যাস বাক্য হবে হজের নিমিত্ত যাত্রা বা হজের জন্য যাত্রা। আমরা জানি যে জন্য নিমিত্ত চতুর্থী বিভক্তি, জন্য নিমিত্ত চতুর্থী বিভক্তি, সুতরাং হজ যাত্রা চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ। এখানে কতগুলো দেওয়া আছে দেখো। চতুর্থী তৎপুরুষের উদাহরণ কে জন্য নিমিত্ত আমরা পেয়েছি আরাম কেদারা আরামের জন্য কেদারা। তারপর আরো পাই যে তপবন তপের নিমিত্ত বন। তারপর রান্নাঘর রান্নার জন্য ঘর। আমরা ইন্টারমিডিয়েটে করে এসেছি এবং সমাসের উপর আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস দেওয়া আছে, তোমরা আমাদের ক্লাসটি দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। ভানু সিংহ কার ছদ্মনাম? আমরা সকলেই জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি, ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। এবার আরো কতগুলো ছদ্মনাম আমরা জেনে নিব, যেমন কালকূট কার ছদ্মনাম? সমরেশ বসু। তারপর আমরা কতগুলো ছদ্মনাম পাচ্ছি, বড়ু চণ্ডীদাস, অনন্ত বড়ুর ছদ্মনাম হলো বড়ু চণ্ডীদাস। তারপর পাচ্ছি বীরবল, প্রমথ চৌধুরী, সুনন্দ, নারায়ণ গঙ্গোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখো বনস্পতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? বনস্পতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর বনযোগপতি। সঠিক উত্তর বনযোগপতি। কেন হলো? কারণ আমরা জানি যে নিপাতনের সিদ্ধ নামে এক ধরনের সন্ধি আছে। নিপাতনের সিদ্ধ আসলে কি অনেকে জানে না। নিপাতনের সিদ্ধ হলো যে রুলস বা যে সন্ধি কোনো নিয়ম মানে না, যে সন্ধি কোনো নিয়ম মানে না তাদেরকে আমরা বলি নিপাতনের সিদ্ধ সন্ধি। আমাদের বনস্পতি বনযোগপতি
এই সন্ধিটি আমাদের কোনো নিয়ম ফলো করিনি, এজন্য আমরা তাকে বলছি নিপাতনে সিদ্ধ। কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন আ যোগ চর্য আশ্চর্য, মনস যোগ ঈশা মনীষা, বৃহৎ যোগ পতি বৃহস্পতি, পতজ যোগ অঞ্জলি পতঞ্জলি, আ যোগ পদ আস্পদ, সদ যোগ দশ ষোড়শ, গো যোগ পদ গোষ্পদ, তদ যোগ কর তস্কর। পরবর্তী প্রশ্ন দেখো, হাত ধুয়ে বসা বাগধারার অর্থ কি? হাত ধুয়ে বসা বাগধারার অর্থ কি? এখানে আমরা পাচ্ছি হাত ধুয়ে বসা বাগধারার অর্থ হলো আশা ত্যাগ করা। হাত ধুয়ে বসা মানে আমি যে আশা দেখেছিলাম সে আশা হত হলাম, আশা ত্যাগ করেছি। এখানে আমাদের অপশনে সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে আশা ত্যাগ করা। হাত ধুয়ে বসা বাগধারার অর্থ আশা ত্যাগ করা। আরো কতগুলো গুরুত্বপূর্ণ বাগধারা আমরা দেখে নিব। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা, অনেকে বলে যে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিয়েছে, এর অর্থ হলো সুযোগ নষ্ট করা। তারপর দেখো হাতের গলায় ঘন্টা, দুঃখিত, হাতির গলায় ঘন্টা অর্থ হবে বয়স্ক বরের বালিকা বধূ, বুড়ো বরের বাচ্চা বউ, বয়স্ক বরের বালিকা বধূ। তারপরে দেখো হাপিত্যেশ, হাপিত্যেশ অর্থ ব্যাকুল বা কামনা, হিতে বিপরীত, উল্টা ফল, হুকো নাপিত বন্ধ করা বা সমাচ্যুত করা। হুকো নাপিত বন্ধ করা শব্দের অর্থ হলো বা বাগধারার অর্থ সমাচ্যুত করা। তারপরে দেখো কেতা দুরস্ত বাগধারার অর্থ কি? বাগধারার অর্থ হলো পরিপাটি, বাগধারার অর্থ পরিপাটি। পরবর্তী প্রশ্ন দেখো, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কে লিখেছেন? বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু নিজেই লিখেছেন, বঙ্গবন্ধু নিজেই লিখেছেন। এখন হয়তো বা তোমাদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এই প্রশ্নটা আসবে না, কারণ আমরা জানি যে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়। একটা সময় ছিল যে সময় আওয়ামী লীগের ক্ষমতায় শেখ হাসিনা ছিল, তখন এই ধরনের প্রশ্ন আসতো, যেটা আমরা দেখতে পেরেছি আমাদের 17-18 সালের প্রশ্ন। 17-18 সাল, যেহেতু বর্তমানে আমরা আছি 2026 সালে, সুতরাং আশা করা যায় এই ধরনের প্রশ্ন আসবে না। তারপর আমরা জেনে নিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে 1920 সাল থেকে 1955 সাল পর্যন্ত পারিবারিক পর্ব থেকে রাজনৈতিক ঘটনা প্রবাহ, ঘটনাবলীর বিবরণ রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক্ষুধার্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো ক্ষুধা যোগ ঋত, ক্ষুধা যোগ ঋত। কারণ অকার বা আকারের পর ঋত শব্দে ঋতকার থাকলে উভয় মিলে আর হয় এবং তার রেফ রূপে পরবর্তী বর্ণের সঙ্গে যুক্ত হয়। অকার বা আকারের পরে, অকার বা আকারের পর ঋত শব্দের ঋকার থাকলে উভয়ে মিলে আর হয় এবং তার রেফ রূপে পরবর্তী বর্ণের সঙ্গে যুক্ত হয়। যেমন ক্ষুধা যোগ ঋত সমান সমান আমরা পাচ্ছি ক্ষুধার্ত, তৃষ্ণা যোগ ঋত তৃষ্ণার্ত, দুঃখ যোগ ঋত দুঃখার্ত, পিপাসা যোগ ঋত পিপাসার্ত। তারপরে দেখো ভয় যোগ ঋত ভয়ার্ত, বেদনা যোগ ঋত বেদনার্ত, শীত যোগ ঋত শীতার্ত। পরবর্তী প্রশ্ন দেখো, জয়া শব্দের দুঃখিত, জায়া শব্দের সমার্থক শব্দ কোনটি? আমরা ইন্টারমিডিয়েটে হয়তো বা তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা দ্বন্দ্ব সমাসে শিখেছিলাম দম্পতি, দম্পতি, দম্পতির ব্যাস বাক্য আমরা করেছি জায়া ও পতি, দম্পতির ব্যাস বাক্য করেছে জায়া ও পতি। সুতরাং জায়া শব্দের অর্থ হলো অর্ধাঙ্গী, জায়া শব্দের অর্থ হলো অর্ধাঙ্গী। আরো কতগুলো সমার্থক শব্দ আছে জায়ার, এখানে দেওয়া আছে দেখো, বধূ, বউ, বিবি, বেগম, পত্নী, ভার্যা, দ্বারা। কন্যার সমার্থক দুহিতা, নন্দিনী, তনয়া, মেয়ে, দুলালী। ভগিনীর সমার্থক বোন, ভগ্নী, জামি, বহিন, সোদরা। পরবর্তী প্রশ্ন দেখো, ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? আমরা জানি যে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। দেখো, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে ধাতু বা ক্রিয়ামূল এবং ক্রিয়া বিভক্তি পাওয়া যায়। ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু। যেমন করে, করে হলো একটি ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের মূল হলো কর যোগ এ হলো বিভক্তি, আর করকে আমরা পাচ্ছি ধাতু। ক্রিয়ার মূল বা ধাতু হলো কর এবং ক্রিয়া বিভক্তি হলো এ, ক্রিয়া বিভক্তি হলো এটা হলো বিভক্তি।
পরবর্তী প্রশ্ন দেখো, সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয়। আমরা যখন সারাংশ লিখি তখন একাধিক অনুচ্ছেদ থাকা এটা একেবারেই অপ্রয়োজনীয়। পরবর্তী প্রশ্ন দেখো, বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি? বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি? সঠিক উত্তর বেকার। কারণ বে হলো বিদেশি উপসর্গ, বে হলো বিদেশি উপসর্গ এবং বিদেশি উপসর্গ যোগে সঠিক হলো বেকার। এবার আমরা জানি যে বিদেশি উপসর্গের মধ্যে কতগুলো উপসর্গ আছে, তার মধ্যে আমরা পাচ্ছি ফার্সি উপসর্গ। এখানে কতগুলো উপসর্গের উদাহরণ দেওয়া আছে, যেমন নিম, নিম হলো উপসর্গ, অর্থদ্যোতকতা এবং উদাহরণ। নিম আধা অর্থে ব্যবহৃত হয়, কতগুলো উদাহরণ হলো নিমরাজি, নিম মোল্লা, নিমখুর। তারপর বদ মন্দ অর্থে ব্যবহৃত হয়, বদ মন্দ অর্থে ব্যবহৃত হয়, যেমন বদ মেজাজ, বদজাত, বদহাল। তারপরে দেখো আরেকটি আছে বে, বে না অর্থে ব্যবহৃত হয়, যেমন বেআদব, বেগতিক, বেহায়া। এই ছিল 2017-18 সালের বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান। এতক্ষণ আমাদের ক্লাসের সঙ্গে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ।